পশ্চিমবঙ্গের প্রাপ্তি ও বিশেষ পর্যবেক্ষণ, পশ্চিমবঙ্গের জন্য বিশেষ যে ঘোষণা সমূহ, তো সেগুলো আপনাদেরকে প্রেস মিট করবেন। আছেন এখানে উপস্থিত আছেন আমাদের জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি মহাশয়, এবং উপস্থিত আছেন আমাদের রাজ্যের অন্যতম সম্পাদক দীপাঞ্জন গৌ মহাশয়, এবং উপস্থিত আছেন এখানে আমাদের রাজ্যের নেতৃত্ব এবং হুগলির ইনচার্জ ভাস্কর ভট্টাচার্য মহাশয়। ঠিক আছে, আমরা আজকে ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামনজি আমরা শুনেছি আজকে বাজেট পেশ করেছেন, প্রপোজড বাজেট, এবং সেখানে তিনটে বিষয়ের উপরে, তিনটে কর্তব্যের উপরে জোর দেওয়া হয়েছে। একটা হচ্ছে কর্তব্য 1, কর্তব্য 1 যেটা বলা হচ্ছে, সেটাতে যেটা বলা হয়েছে যে ইকোনমিক গ্রোথ বাই এনহান্সিং প্রোডাক্টিভিটি অ্যান্ড কম্পিটিটিভনেস। কর্তব্য 2 হচ্ছে ফুলফিল দ্য অ্যাসপিরেশন অফ আওয়ার পিপল অ্যান্ড বিল্ড দেয়ার ক্যাপাসিটি। আর কর্তব্য 3 সেটা হচ্ছে টু এনশিওর দ্যাট এভরি ফ্যামিলি, কমিউনিটি, রিজন অ্যান্ড সেক্টর অ্যাক্সেস টু রিসোর্সেস, অ্যামিনিটিস অ্যান্ড অপরচুনিটিস ফর মিনিংফুল পার্টিসিপেশন। এই কর্তব্য 1, 2, 3 সেটাকে আবার তিনটে পার্টে আলাদা আলাদা ডিটেলসে ওনারা আলাদা আলাদা সেক্টরে সমস্ত বিষয় রেখেছেন। তাতে কর্তব্য 1-এ যেটা করেছিলেন যে 7টা স্ট্র্যাটেজিক এবং ফ্রন্টিয়ার সেক্টরস, তার উপরে ওনারা বিষয় প্রপোজাল রেখেছেন। তার মধ্যে বায়োফার্মা আছে, ইন্ডিয়ান সেমিকন্ডাক্টর মিশন 2, তার উপর রেখেছেন ইলেকট্রনিক কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারিং স্কিম 40,000 crores বৃদ্ধি হয়েছে, সেটা রাখা হয়েছে। তার সঙ্গে সঙ্গে যে মিনারেল রিচ স্টেটস আছে আমাদের, উড়িষ্যা, কেরল, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, সেখানে ডেডিকেটেড রেয়ার আর্থ করিডোরস, সেটা প্রমোট করার জন্য, যে মাইনিং, প্রসেসিং, রিসার্চ এবং ম্যানুফ্যাকচারিং, এটা প্রমোট করার জন্য সেটা করা হয়েছে। তার সঙ্গে 3টে ডেডিকেটেড কেমিক্যাল পার্কসের কথা ওনারা বলেছেন, প্রপোজ করেছেন। হাইটেক টুল রুমসের কথা বলেছে সিপিএসসি, যে 2টো লোকেশনে করা হবে। লেবার ইন্টেন্সিভ টেক্সটাইল সেক্টরকে বাড়ানোর জন্য 5টা পার্টে ইন্টিগ্রেশন প্রোগ্রাম প্রপোজ করেছেন। মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, যাতে খাদি, হ্যান্ডলুম এবং হ্যান্ডিক্রাফটস সেখানে ভালো বৃদ্ধি হয়, সেখানে চিন্তা ভাবনা হয়। দ্বিতীয় যেটা করা হয়েছে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরস। এই ইন্ডাস্ট্রিয়াল সেক্টরসের জন্য 200 legacy industrial clusters to improve their cost, competitiveness and efficiency. থার্ড হচ্ছে যে পাওয়ারফুল পুশ টু ইনফ্রাস্ট্রাকচার। সেখানে ফিনান্সিয়াল ইয়ার 26-27-এ বাজেট প্রপোজ যেটা করা হয়েছিল, সেখান থেকে ইনক্রিজ করা হয়েছে পাবলিক ক্যাপেক্সের 12.2 lakh crores, যেটা হাইয়েস্ট এভার, এখনো পর্যন্ত সবচেয়ে বেশি, আজ পর্যন্ত এটা হয়নি। ডেডিকেটেড ফ্রেট করিডোরস করা হয়েছে, তাতে আমাদের পশ্চিমবাংলার জন্য যেটা সুখবর, সেটা হচ্ছে ডানকুনি থেকে সুরাট এই পর্যন্ত ডেডিকেটেড ফ্রেট করিডোরস করা হয়েছে। 20টা নতুন ন্যাশনাল ওয়াটারওয়েজ, জলপথ, নেক্সট 5 বছরে তার প্রপোজাল করা হয়েছে। কোস্টাল কার্গো প্রমোশন স্কিম ফর ইনসেন্টিভাইজিং আ মোডাল শিফট ফ্রম রেল অ্যান্ড রোড, এটা প্ল্যান করা হয়েছে। কর্তব্য 1-এর মধ্যে আরেকটা যেটা করা হয়েছে সেটা হচ্ছে হাই স্পিড রেল করিডোরস। এই হাই স্পিড রেল করিডোরসের 7টা হাই স্পিড রেল করিডোরস হচ্ছে। তার মধ্যে পশ্চিম বাংলার জন্য যেটা বিশেষ সেটা হচ্ছে বারাণসী শিলিগুড়ি, বাকি মুম্বাই পুনে, পুনে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ বেঙ্গালুরু, হায়দ্রাবাদ চেন্নাই, চেন্নাই বেঙ্গালুরু, দিল্লি বেনারস, আর লাস্ট বেনারস শিলিগুড়ি আছে। কর্তব্য 2-এ যেটা বলা হচ্ছে যে মানুষের অ্যাসপিরেশনস এবং তাদের ক্যাপাসিটিটাকে বৃদ্ধি করার জন্য, তার চিন্তা ভাবনা করার জন্য বলা হয়েছে। তাতে বাজেট প্রপোজেস টু সেট আপ আ হাই পাওয়ার্ড এডুকেশন ফর এডুকেশন টু এমপ্লয়মেন্ট অ্যান্ড এন্টারপ্রাইজ স্ট্যান্ডিং কমিটি, এটাকে তৈরি করতে বলা হয়েছে, তৈরি করার প্রপোজাল দেওয়া হয়েছে বিকশিত ভারতের। অ্যাডিশনাল 1 lakh হেলথ প্রফেশনালস নেক্সট 5 ইয়ার্সে হেলথ সেক্টরে তাদের যাতে বাড়তে পারে, তার ট্রেনিং, তার চিন্তা ভাবনা করা হয়েছে, প্রপোজাল করা হয়েছে। সামনের 1 বছরের মধ্যে 1.5 লাখ কেয়ার গিভার্স উইল বি ট্রেন্ড, এটা একটা বড় মাইলস্টোন হেলথের মধ্যে চিন্তা ভাবনা করা হয়েছে। 5টা রিজিনাল মেডিকেল হাবস পার্টনারশিপ উইথ প্রাইভেট সেক্টর, যেটা কলকাতার জন্য খুব ভালো, এটা চিন্তা ভাবনা হয়েছে। 3টে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ, যেটা সারা বিশ্বে আয়ুর্বেদের যেভাবে প্রচার বাড়ছে, আয়ুর্বেদের যেভাবে গ্রহণযোগ্যতা বেড়েছে এবং আয়ুর্বেদ ভারতবর্ষ থেকেই এসছে, তো 3টে বিশেষভাবে সেখানে চিন্তা ভাবনা হয়েছে।
একটা অরেঞ্জ ইকোনমি বলে বলা হয়েছে। সেখানে এরকম প্ল্যানিং হয়েছে যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজিস মুম্বাইয়ে ওখানে তৈরি করার চিন্তা ভাবনা হয়েছে, যেখানে 15,000 সেকেন্ডারি স্কুলস অ্যান্ড 500 কলেজেস এর সঙ্গে এভিজিসি কন্টেন্ট ক্রিয়েটার ল্যাবস এটা নিয়ে প্ল্যানিং করা হচ্ছে। একটা এডুকেশন সেক্টরে 4টে টেলিস্কোপ ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটিস উইল বি সেট আপ অর আপগ্রেডেড। ফোর টেলিস্কোপ চিন্তা ভাবনা করা হয়েছে। স্পোর্টসে খেলো ইন্ডিয়া মিশনের ভাবনা চিন্তা হয়েছে। ট্যুরিজমের ক্ষেত্রে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হসপিটালিটিতে সেটা তৈরি করে সেটা এক্সিস্টিং যে ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড কেয়ারিং টেকনোলজি আছে সেটাকেই আপগ্রেড করে করার চিন্তা ভাবনা করা হয়েছে। কিছু পাইলট স্কিমের কথা ভাবা হয়েছে, যেরকম 10,000 গাইডস। টুরিস্টের কথা আমরা জানি যে সব জায়গাতে যখন যায় গাইডসদের নিয়ে অলরেডি ভারতবর্ষের পরম্পরা আছে, কিন্তু তার ট্রেনিং তাদেরকে সঠিকভাবে তারা যাতে তাদের একটা অর্গানাইজ হতে চিন্তা ভাবনা করা, তারা যাতে যারা টুরিস্ট যারা আসছে তাদেরকে ঠিক করে তাদেরকে দিশা দেখানো এবং তাদেরকে সঠিক ইতিহাস তাদের সামনে নিয়ে আসা, তার জন্য 10,000 গাইডস এটা ফার্স্ট টাইম চিন্তা ভাবনা হয়েছে। 20 টুরিস্ট সাইটসে এরকম 20টা টুরিস্ট সাইটে ভাবা হয়েছে। স্ট্যান্ডার্ডাইজড হাই কোয়ালিটি 12 সপ্তাহ 12 উইক ট্রেনিং কোর্স একটা করা হবে। 15টা আর্কোলজিক্যাল সাইটস, তার মধ্যে লোথল, ধোলাভিরা, রাখি গাড়ি, আদি চেনালুর, সারনাথ, হস্তিনাপুর এবং লেহ প্যালেস এটা নিয়ে ভাবনা চিন্তা হয়েছে। কর্তব্য 3 যেটা শেষ কর্তব্য, যেটা সেখানে বলা হয়েছিল প্রত্যেকটা পরিবার, কমিউনিটি, রিজন এবং সেক্টর তারা যাতে রিসোর্সে অ্যাক্সেস পায় এবং তাদের সুবিধাগুলো পায়। সবকা সাথ সবকা বিকাশ, এটা মোদিজির প্রাইম স্লোগান, আমাদের ভারতীয় জনতা পার্টিরও প্রাইম স্লোগান আছে। সেখানে চাষিদের ক্ষেত্রে চাষিদের ইনকাম যাতে বাড়ে তার জন্য বিশেষ চিন্তা ভাবনা করা হয়েছে। ফিশারিজ মানে মৎস্য শিল্পে পশ্চিমবাংলার জন্য এটা খুব ভালো। মৎস্য শিল্পে 500 রিজার্ভার, অমৃত সরোভার্স এরকম চিন্তা ভাবনা করা হয়েছে। ফিশারিজের ভ্যালু চেন এবং কোস্টাল এরিয়াস যাতে আরো স্ট্রেনদেন করা যায়, তাদের ডেভেলপমেন্ট করা যায়, সেই হিসেবে কিছু স্টার্টআপস রেডি করার জন্য তার প্রপোজাল করা হয়েছে। কিছু উইমেন লেড গ্রুপস ফিশ ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন তৈরি করা, সেটা ব্যাপারেও প্রপোজাল করা হয়েছে। অ্যানিমাল হাজবেন্ডারি ব্যাপারেও বিশেষ চিন্তা ভাবনা করা হয়েছে। কিছু যেটা আছে কোকোনাট, নারকোল সারা বিশ্বের কাছে দেখা যাচ্ছে যে প্রচুর গ্রহণযোগ্যতা পাচ্ছে। নারকোলি যে প্রোডাক্টস, নারকেলের প্রোডাক্টস, সেটাও প্রচুরভাবে পশ্চিমবাংলা এবং তার বাইরেও আমাদের সারা ভারতবর্ষে প্রচুর গ্রহণযোগ্যতা বিশ্বেও বেড়েছে। এবং কেরালেও প্রচুর কোকোনাটের সাউথে আছে, বাকি আমাদের এখানেও ইস্টার্নে বহু জায়গাতে আছে। তো কোকোনাট প্রোডাকশনের উপরে তার উপরে কিছু প্রমোশন স্কিম, তার কিছু প্ল্যান্ট ভ্যারাইটিস, তার উপরে কিছু স্কিমস, কিছু প্রোডাকশনের উপরে কিছু স্কিমস, তাই নিয়ে চিন্তা ভাবনা কিছু করা হয়েছে। কোকো এবং কাজু তার উপরে কিছু আত্মনির্ভরের যে আমাদের যোজনা, তার কিছু র মেটেরিয়ালস এর উপরে কিছু প্রপোজালস রেখেছেন। তার সঙ্গে লাস্টে যেটা বিষয় কিছু আছে একটা হেলথের ব্যাপারে, যে বিশেষ আমার মনে হয়েছে, আমি বাকিরা বলতে পারবেন, সেটা হচ্ছে যে আমার মনে হয়েছে যে আমি প্রথমবার শুনলাম যে মেন্টাল হেলথের জন্য যেভাবে গ্লোবাল যেভাবে ডেভেলপ করছে, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষের মানসিক স্থিতিও নিয়ে অনেক চিন্তা ভাবনা চলছে, তাদেরও কিছু ডিস্টারবেন্স আসছে। বহু পেশেন্ট এগিয়ে যাচ্ছে যাদের মানসিক মেন্টাল প্রবলেম আসছে, সেই জন্য বিশেষভাবে মেন্টাল হেলথের জন্য ট্রমা কেয়ার, মেন্টাল হেলথ ট্রমা কেয়ারের জন্য আলাদা করে প্ল্যানিং করা হয়েছে। তাদের দুটো ইনস্টিটিউট, বিশেষ করে নর্থ ইন্ডিয়া এবং ন্যাশনাল মেন্টাল হেলথ ইনস্টিটিউট রাঁচি এবং তেজপুর, এখানে দুটো রিজনাল অ্যাপেক্স ইনস্টিটিউশনের প্রপোজাল ওখানে দেওয়া হয়েছে। এবং পূর্বোদয় স্টেট মানে নর্থ ইস্টার্ন রিজনের উপরে কিছু ফোকাস, যে অরুণাচল প্রদেশ, সিকিম, আসাম, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, সেখানে মন্দির, মোনাস্ট্রিজ, তীর্থক্ষেত্র, কানেক্টিভিটি এবং তার সঙ্গে সঙ্গে মানুষের যাতে সুবিধে হয়, জনসাধারণের সুবিধা হয়, তার জন্য বিভিন্ন স্কিম, বুদ্ধিস্ট সার্কেল, যেটা অ্যাকচুয়ালি বুদ্ধিস্ট সার্কেল, সেখানে বিশেষ কিছু ভাবনা চিন্তা, সেটা সরকার আজকে এই প্রপোজাল রেখেছে। ফিনান্সিয়াল সেক্টরে একটা হাই লেভেল কমিটি ব্যাংকিং এর জন্য, বিকশিত ভারতের জন্য ওখানে রিভিউ করতে বলা প্রপোজাল আসছে এবং সেটা ভারতবর্ষের নেক্সট ফেজ অফ গ্রোথের সঙ্গে অ্যালাইন করার প্রপোজাল ওনারা দিয়েছেন। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্টের নন ডেপ্ট ইনস্ট্রুমেন্টস রুলসে ওনারা কন্টেম্পোরারি কিছু ইউজার ফ্রেন্ডলি ফ্রেমওয়ার্ক ফর ফরেন ইনভেস্টমেন্ট, তার প্রপোজাল কিছু আছে। তার সঙ্গে যাতে বিজনেস করতে সুবিধা হয়, যেহেতু কর্তব্য 3 মানে হচ্ছে জনসাধারণের সুবিধা, তার জন্য
PROI এর উপরে কিছু স্কিমস সেটা নিয়ে প্রপোজালস আছে। ফিজিক্যাল ডেফিসিটে যেটা TDS এ যেটা 5% ছিল সেখান থেকে 2%-এ নামানো হয়েছে। এটা একটা বড় পাবলিকের জন্য সুবিধা করা হয়েছে। 31st ট্যাক্সেশনের ক্ষেত্রে যেটা ছিল 31 ডিসেম্বরের মধ্যে ক্লোজ করতে হতো, এখন 31 মার্চ পর্যন্ত কিছু নমিনাল পেনাল্টি দিয়ে ওখানে রিটার্ন দেওয়া যাবে, সেটা বলা হয়েছে। তার সঙ্গে ফিজিক্যাল ডেফিসিটের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে 4.4% জিডিপি, সেটা আগে 6 ছিল, সেটা 4.4% জিডিপি 25-26-এ এসছে। বাকি বাংলা নিয়ে যে বিষয় আছে আর তার সঙ্গে কিছু বিশেষ ট্যাক্সের ব্যাপারে যে থাকবে সেটা আমাদের ভাস্কর দা এবং গৌতম দা বিষয় রাখবেন, তারপরে আমরা কোয়েশ্চেন অ্যান্সার যাবো। এটা আমি জিস্ট বললাম, বাকি এই বিষয়ে যদি প্রশ্ন উত্তর থাকবে তখন শেষে আমরা দেবো। এখন আমাদের গৌতম দা বাংলা নিয়ে যে বিষয় আছে সেই বিষয়ের উপরে উনি কিছু বিষয় রাখবেন। প্রত্যেককে নমস্কার। পশ্চিমবঙ্গের জন্য যে বিশেষ যেগুলো ঘোষণা হয়েছে, দীপাঞ্জন দা কিছু কিছু বলেছেন যে ডানকুনি সুরাট ডেডিকেটেড ফ্রেট করিডোর হচ্ছে, পূর্বোদয় যোজনার অধীনে দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল নোড হচ্ছে, বারাণসী শিলিগুড়ি হাই স্পিড রেল করিডোর হচ্ছে, আভ্যন্তরীণ জলপথ হচ্ছে এবং পূর্বোদয় পর্যটন ও নগর পরিবহন সহায়তা হচ্ছে। এবং 2026-27 অর্থবৎসরে সরকারি মূলধনী প্রায় বাড়িয়ে 12.2 লক্ষ কোটি টাকা করা হয়েছে, যা পরিকাঠামো উন্নয়নের গতি বজায় রাখবে। ডানকুনি সুরাট ফ্রেট করিডোর সরাসরি পশ্চিমবঙ্গের পণ্য পরিবহন ও শিল্প বাস্তুতন্ত্রের প্রভূত উন্নতি ঘটাবে। বাজেটে রেল মন্ত্রক পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা ও নদিয়া জেলার 4টি নতুন কৌশলগত রেল লাইন অনুমোদনের জন্য সহায়তা প্রদান করেছে। একটা হচ্ছে বনগাঁ পুরা মহেশতলা 20 কিলোমিটার, বনগাঁ চাঁদাবাজার 11.5 কিলোমিটার, চাঁদাবাজার বাগদা 13.8 কিলোমিটার, রানাঘাট দত্তপুকুর 8.17 কিলোমিটার। মোট 53 কিলোমিটারের বেশি দীর্ঘ এই প্রকল্পগুলির দ্বিমুখী উদ্দেশ্য রয়েছে। অর্থনৈতিকভাবে এগুলি নদিয়া এবং উত্তর 24 পরগনার কৃষি বলয়কে সরাসরি কলকাতা বাজারের সঙ্গে যুক্ত করবে, যার ফলে পচনশীল কৃষি পণ্যের অপচয় কমবে। আভ্যন্তরীণ জলপথের সম্প্রসারণ হুগলি নদী পথে পণ্য পরিবহনের সম্ভাবনাকে বহুগুণ বাড়িয়ে তুলবে। পূর্ব ভারত সহ দেশের বৃহৎ পরিকাঠামো প্রকল্পগুলিতে বেসরকারি বিনিয়োগের ঝুঁকি কমাতে ইনফ্রাস্ট্রাকচার রিস্ক গ্যারান্টি ফান্ড গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। দুর্গাপুরকে প্রধান কেন্দ্র হিসেবে রেখে পূর্বোদয় পূর্ব উপকূলীয় শিল্প করিডোর গঠন পশ্চিমবঙ্গের শিল্প গুরুত্বকে আরো সুদৃঢ় করবে। জাতীয় স্তরে 200টি ঐতিহ্যবাহী শিল্প তালুক বা ক্লাস্টারের পুনরুজ্জীবনের ঘোষণা করা হয়েছে, যা পশ্চিমবঙ্গের জুট, ইঞ্জিনিয়ারিং এবং ফাউন্ডি ক্লাস্টারগুলির ক্ষেত্রে অত্যন্ত প্রযোজ্য। ক্ষুদ্র মাঝারি শিল্পের প্রসারে 10,000 কোটি টাকার SSME গ্রোথ ফান্ড গঠন করা হয়েছে, যা MSME প্রধান পশ্চিমবঙ্গের অর্থনীতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। প্রাকৃতিক তন্তুতে আত্মনির্ভরতা অর্জনের জন্য ন্যাশনাল ফাইবার স্কিম চালু করা হয়েছে, যেখানে পাটকে স্পষ্টত অগ্রাধিকার দেওয়া হয়েছে। এটি রাজ্যের পাট শিল্পের পুনরুজ্জীবন করবে। চামড়াজাত পোশাক ও পাদুকা রপ্তানিকারকদের জন্য চূড়ান্ত পণ্য রপ্তানির সময়সীমা 6 মাস থেকে বাড়িয়ে 1 বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়াও জুতো তৈরির নির্দিষ্ট কাঁচামাল শুল্কমুক্ত আমদানির সুবিধা পাবে, যা রাজ্যের চর্মশিল্পের জন্য লাভজনক। বারাণসী শিলিগুড়ি হাই স্পিড করিডর উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থাকে আরো উন্নত করবে। সিটি ইকোনমিক রিজিয়নের অধীনে দ্বিতীয় তৃতীয় স্তরের শহরগুলির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে, যা দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি এবং খড়গপুরের মতো শহরগুলির জন্য নতুন সুযোগ তৈরি করবে। মিউনিসিপাল বন্ড বা পুরো বন্ডের জন্য বিশেষ ইনসেন্টিভ বা উৎসাহ ভাতা পশ্চিমবঙ্গের বৃহত্তর পুর নিগমগুলিকে পরিকাঠামো উন্নয়নে অর্থায়নের ক্ষেত্রে সহায়তা করবে। পর্যটন শিল্পকেও উন্নতি করার জন্য পূর্বোদয় উদ্যোগের আওতায় পর্যটন গন্তব্যগুলির উন্নয়ন করা হবে। পর্যটন সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ হসপিটালিটি গঠন করা হবে। প্রতিটি জেলায় 1টি করে মেয়েদের হোস্টেল তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছে, যা পশ্চিমবঙ্গ জুড়ে
নারীদের উচ্চ শিক্ষার সুযোগ আরো প্রসারিত করবে। পূর্বাঞ্চলে চ্যালেঞ্জ রুটের মাধ্যমে একটি নতুন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, যার সম্ভাব্য বেনিফিশিয়ারি বা সুবিধাভোগী হিসেবে পশ্চিমবঙ্গে প্রবল সম্ভাবনা আছে। শিল্প লজিস্টিক করিডোরের কাছাকাছি ইউনিভার্সিটি টাউনশিপ গড়ে তোলা হবে, যা পশ্চিমবঙ্গের শিক্ষা ও শিল্পের সমন্বয় সাধনে নতুন দিগন্ত উন্মোচন করবে। জলাধার এবং অমৃত সরোবরের সমন্বিত উন্নয়ন মৎস্য চাষ ও আনুষঙ্গিক কাজকে উৎসাহিত করবে, যা পশ্চিমবঙ্গের কৃষি ও নদীমাতৃক জেলাগুলির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। উপকূলীয় এলাকায় মৎস্য চাষের ভ্যালু চেইন বা বিপণন শৃঙ্খল শক্তিশালী করা হবে, যা দক্ষিণ 24 পরগনা পূর্ব মেদিনীপুর জেলার মৎস্যজীবীদের উপকৃত করবে। উৎপাদনশীলতা বৃদ্ধি ও অনুৎপাদনশীল গাছ প্রতিস্থাপনের জন্য নারকেল উন্নয়ন প্রকল্প চালু করা হয়েছে, যা সরাসরি পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনার মতো উপকূলীয় জেলাগুলিকে সুবিধা দেবে। এফপিও এবং গ্রামীণ উদ্যোগের জন্য সহায়তা পশ্চিমবঙ্গের গ্রামীণ কর্মসংস্থানের চাহিদার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণের জন্য নির্দিষ্ট উপকরণের শুল্কমুক্ত আমদানির সীমা রপ্তানি টার্নওভারের 1% থেকে বাড়িয়ে 3% করা হয়েছে। পূর্বোদয় প্রকল্পের অধীনে ই বাসের সংস্থান পশ্চিমবঙ্গের প্রধান শহরগুলিতে পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করবে। কার্বন ক্যাপচার, ইউটিলাইজেশন এবং স্টোরেজের জন্য জাতীয় স্তরে 20,000 কোটি টাকার উদ্যোগে পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চল ও বিশেষ করে ইস্পাত ও বিদ্যুৎ ক্ষেত্রের জন্য দীর্ঘমেয়াদী প্রাসঙ্গিকতা তৈরি করা হয়েছে। ষোড়শ অর্থ কমিশন রাজ্যগুলিকে কর বাবদ প্রাপ্য অংশের ট্যাক্স ডিভলিউশন এবং উলম্ব ভাগ 41% অপরিবর্তিত রেখেছে, যা রাজ্য সরকারের জন্য একটি স্থিতিশীল রাজস্ব প্রবাহ নিশ্চিত করবে। 2026 এবং 27 অর্থবর্ষের জন্য বিপর্যয় মোকাবিলা অনুদান স্থানীয় সংস্থাগুলির জন্য অনুদান প্রদান করা হয়েছে, যা পশ্চিমবঙ্গের পুরসভা ও পঞ্চায়েতগুলির অর্থায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নমস্কার। ভাস্কর দা, আমাদের ট্যাক্স বাকি বিষয়ে ট্যাক্স না, আমি শুধু বলতে চাইছি যে ওনারা সবকিছু ডিটেলস আপনাদের পয়েন্ট টু পয়েন্ট বলেছেন। আমি কয়েকটা জিনিস আপনাদের বিশ্লেষণ করে দিই। সেটা হচ্ছে ভারতবর্ষ নয় তথা সারা বিশ্বে আজকে যে যুদ্ধ পরিস্থিতি, তার মাঝখানে আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 27টা ইউরোপিয়ান কান্ট্রির সঙ্গে একদিনেতে এফটিএ করেছে, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। কোথাও ফ্রি, কোথাও অল্প ট্যাক্স। এই বাজেটে যেটা সব থেকে বেশি প্রতিফলিত হয়েছে যে প্রধানমন্ত্রী সব থেকে বড় স্লোগান বিকশিত ভারত, এবং যেটা 2047-কে লক্ষ্য করে। এরকম নয় যে আগে যারা ছিল তারা শুধুমাত্র 5 বছরের জন্য চিন্তা করতো যে আমরা 5 বছর থাকবো, কিভাবে থাকবো না থাকবো। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যিনি আছেন তিনি 2047 সাল পর্যন্ত বিকশিত ভারতকে লক্ষ্য করে যে এগোনোর চেষ্টা, সেই চেষ্টাটা প্রতিফলিত হয়েছে এই বাজেটে। সেটা হচ্ছে কিভাবে আপনি দেখুন, যুব, মহিলা এই দুটো জায়গায় সশক্তিকরণের জন্য আলাদা বাজেট করা হচ্ছে। মৎস্য ক্ষেত্র, কৃষি, সমস্ত জায়গায় এর প্রভাব পড়বে আগামী দিনে। সব থেকে বড় যেটা হচ্ছে যে আমরা যে 27টা কান্ট্রির সঙ্গে এফটিএ করেছি, তার মধ্যে দেখবেন আমরা এবারে অনেক কাস্টমস ডিউটি কমিয়ে দিয়েছি বা কোথাও কোথাও ফ্রি করেছি। তার ফলে যেমন আপনার লিথিয়াম ব্যাটারি লিথিয়াম যেটা তৈরি হয়, যার থেকে আজকে আপনারা মোবাইল আমরা ইউজ করছি, মোবাইল ব্যাটারি বা চিপ যেগুলো তৈরি হয়, এইগুলোর ইম্পোর্ট অনেক সস্তা হয়ে যাবে। এগুলোর ইম্পোর্ট সস্তা হওয়া মানে সেখানে ইন্ডাস্ট্রি তৈরি হওয়া, এবং ইন্ডাস্ট্রি তৈরি হওয়া মানে সেখানে কর্মসংস্থানের আরো সুযোগ বাড়া। আগামী দিনে যে লিথিয়াম বা ব্যাটারি তৈরির জন্য আমরা অলরেডি ইন্ডাস্ট্রি করে দিয়েছি গুজরাটে, সব থেকে বড়, পৃথিবীর মধ্যে সব থেকে বৃহৎ ইন্ডাস্ট্রি আমাদের গুজরাটে এখন আছে। এটাকে আরো এক্সপ্যান্ড করা যাবে এই বাজেট যেটা হয়েছে, যেখানে আমরা এই ব্যবস্থা আমাদের নির্মলা সীতারামন যে নিয়েছেন কাস্টমস ডিউটি কমিয়ে। অনেক মেডিসিন যেগুলো জীবনদায়ী, এবং ক্যান্সার তার সঙ্গে আছে, ডায়াবেটিস আছে। আজকে সারা পৃথিবীতে ডায়াবেটিসের সংখ্যা বেড়ে যাচ্ছে দিনের পর দিন। ইয়াং জেনারেশন এই রোগে ভুগছে। সেই ডায়াবেটিসের ওষুধ পর্যন্ত আমরা কম করতে পারবো, কম দামে পেতে পারবো এই সমস্ত জিনিসের জন্য, যেগুলো বাইরে থেকে আসছে। এর বাইরে আপনারা দেখবেন যে প্রায়
12,20,000 কোটি টাকার একটা ইনভেস্টমেন্ট আছে, যে 12,20,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট আমাদের বিগত দিনে যা ছিল না তার থেকেও বেশি হয়েছে এই বিভিন্ন সেক্টরে। 7 লক্ষ কোটি টাকার উপর ইনভেস্টমেন্ট হয়েছে আমাদের ডিফেন্স বাজেটে, যে ডিফেন্স বাজেটকে নিয়ে আমরা রীতিমতো চিন্তায় থাকি সবসময় যে আমরা, এবং মোদিজি বলেন যে মেক ইন ইন্ডিয়া, আমরা নিজেরা তৈরি করছি এবং সেটা আগামী দিনে এক্সপোর্টও করছি, এখনো করছি, আগামী দিনেও করবো। তো সেই ডিফেন্স বাজেটে 7 লক্ষ কোটি টাকার মতন বা তার বেশি, 7,20,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট এবারে বাজেটে ধরা হয়েছে। তো এই যে বৃহৎ পরিকল্পনা, বিরোধীরা অনেক কথা এরপর আপনাদের বলবে এ বাজেট ফাঁকা, এ বাজেটে ইনকাম ট্যাক্সের ছাড় নেই, এ বাজেটে কৃষির জন্য কিছু নেই, দরিদ্রের জন্য কিছু নেই। অথচ প্রধান যে লক্ষ্য আছে সেটা হচ্ছে কর্মসংস্থান। ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের কর্মসংস্থানের জন্য যে যে দিক উনি নির্ণয় করেছেন এই বাজেটের মধ্যে দিয়ে, আগামী দিনের বাজেট এটা শর্ট টার্ম বাজেট নয়, এটা একটা লং টার্ম বাজেট। 2047কে সামনে রেখে এই বাজেট তৈরি হয়েছে, এটুকুনি আমি আপনাদের সামনে বলতে পারি। কি বিষয়? প্রশ্ন হ্যাঁ, ডানকুনি ফ্রেট করিডোর যেটা হচ্ছে সেটা আমাদের সব থেকে বেশি উপকার হবে পশ্চিমবঙ্গে, যে ওখান থেকে এটা অনেকদিন আগেই আলোচনার মধ্যে এসেছিল। তো ডানকুনি থেকে সুরাট আমরা একটা বিরাট বড় এরিয়া, ফ্রেট করিডোর মানে হচ্ছে মালবাহী, যেখানে পণ্য পরিবহন হবে। আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর ব্যবসা, ছোটখাটো ব্যবসা, বড় ব্যবসা তো আমাদের এখানে আসেনি, ছোট ব্যবসায়ী যারা বিশেষ করে জামা কাপড়, গার্মেন্টস, চর্মজাত প্রোডাক্ট, আপনারা জানেন এই দুটোরই দাম আগামী দিনে কমবে কাস্টমস ডিউটি কমার ফলে। এইগুলো এবারে সুরাটে আমরা পাঠাতে পারবো এখান থেকে, এবং অনেক কম দামে এই ট্রান্সপোর্টেশন হওয়ার ফলে কস্ট অফ সেল বা কস্ট অফ প্রোডাকশন এর অনেক কম হয়। এটা আমাদের ক্ষেত্রে অনেক ভালো, এবং এটাকে তৈরি করা হয়েছে আগামী দিনে বিজেপি পশ্চিমবঙ্গে পাওয়ারে এলে পশ্চিমবঙ্গে যে শিল্পায়ন ঘটবে সেই শিল্পায়নের জন্য লক্ষ্য করেই কিন্তু এই ফ্রেট করিডোর করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের যেটা দাবি বা অভিযোগ সেটা হচ্ছে যে 2008-9 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন তখন ডানকুনি থেকে লুধিয়ানা ফ্রেট করিডোরের ঘোষণা তিনি করেছিলেন। তার কাজও কিছুটা শুরু হয়েছিল, পরবর্তী সময় জমি জট অন্যান্য কারণে বরাদ্দ না থাকায় সেটা হয়নি। একই কুমিরছানা বারবার দেখানো হচ্ছে। তো তৃণমূলের জমানায় মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছিলেন সেটা তো শিলান্যাস তিনি করতে পারেননি, তিনি শুধুমাত্র ঘোষণা করে ছেড়ে দিয়েছিলেন। এবং শুধু সেটা নয়, আরো অনেক ঘোষণা উনি করেছিলেন রেলকে কেন্দ্র করে, যেগুলো কোনোটাই দিনের আলো দেখেনি। কিন্তু তাকে যে জমি জটের কথা বলে কেন্দ্রীয় সরকার বারবার বলছে যে আমাদের এই যে ইনফিল্ট্রেশন হচ্ছে, এই ইনফিল্ট্রেশনটা আটকানোর জন্য যে জমি দরকার, সেই জমিটা উনি কেন দিচ্ছেন না? আজকে কোর্টের কাছে আইনের থাপ্পড় খেয়ে তাকে ওই জমির কথা ভাবতে হচ্ছে, এবং তিনি বলছেন জমি দেবো। সুতরাং এই সমস্ত কথা তৃণমূলীরা যারা বলছেন তারা হয়তো না জেনে বলছেন। বারাণসী শিলিগুড়িতে যে করিডোরটা, বারাণসীর করিডোর নয়, ওটা হচ্ছে 7টা যে হাই স্পিড যে ট্রেন রুট হয়েছে সেই ট্রেন, এটা করিডোর, এটা ট্রেন, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। ওটা না, ওটাতে মানুষ যাতায়াত, আমরা সাধারণ মানুষ মানে যাত্রীবাহী, আর এগুলো হচ্ছে করিডোর মাল পণ্যবাহী। ওয়াটারওয়েজ যেটা করছে এটা তো আমাদের অনেকদিন আগে থেকেই এটা আমাদের মাননীয় আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির স্বপ্ন ছিল যে পুরো ভারতবর্ষকে জলের লাইন দিয়ে এক করা, এবং সেই জিনিসটাই আজকে হতে চলেছে। অনেকটাই আমরা এগিয়ে গেছি, আগামী দিনেও হবে, এবং এতে সাধারণ মানুষের যেমন সুবিধা হবে, বিরাট একটা কর্মসংস্থানের জায়গা হচ্ছে এটা, সেটা আগামী দিনে আপনারা দেখতে পাবেন। দাদা, যেটা বলছে মুখ্যমন্ত্রী যে বাজেটকে একদম উল্লেখিত কটাক্ষ করে বলেছে হাম্পি ডাম্পি বাজেট, কোনো বাংলার প্রতি বঞ্চনা করা হয়েছে, বাংলার প্রতি কোনো ঘোষণা কেন্দ্রীয় বাজেটে নেই, কি বলবেন? বাংলার প্রতি যে ঘোষণা হয়নি, এতক্ষণ ধরে আমাদের গৌতমের যে বিষয়টা রাখলো, এতগুলো যোজনার কথা রাখলো, স্কিমের কথা রাখলো, তাহলে সেগুলো কি বাংলা ছাড়া অন্য কোন স্টেটের কথা বলা হলো? আজকে যে সেটা সারা ভারতবর্ষের জন্য যেটা করেছে সেটা তো বাংলাতে আছে, স্পেশালি এটা বাংলার জন্য যেটা আলাদা করে হলো, যে দক্ষিণেশ্বর, তারকেশ্বর, তারপর হচ্ছে তারাপীঠ, এই যে মন্দির ডেভেলপমেন্ট, সেটাকে কেন্দ্র করে সেই শহরের ডেভেলপমেন্ট আজ পর্যন্ত কোনো সরকার করেছে? তার সঙ্গে সঙ্গে আজকে যে কোকোনাট, নারকোল নিয়ে যে তার যে চিন্তা ভাবনা, তার প্রোডাকশন, তার প্রোডাক্টের যে সেল, তার যে চিন্তা ভাবনা আজ পর্যন্ত কেউ করেছে?
আজকে ফিশারিজের ক্ষেত্রে, মৎস্য শিল্পের ক্ষেত্রে যে প্রমোশনস করা চিন্তা ভাবনা হয়েছে, মৎস্য শিল্পের ক্ষেত্রে যেটা ভাবনা চিন্তা হয়েছে যে ভারতীয় বোটে, ভারতীয় নৌকাতে যে মৎস্য ওখানে ধরা হবে তার উপরে কোনো ডিউটি দিতে হবে না, ডিউটি ফ্রি করে দেওয়া হয়েছে। এবং তার 700 রিজার্ভার করা হচ্ছে আলাদা করে, আজ পর্যন্ত কেউ করেছে? বাঙালি মানেই হচ্ছে মাছে ভাতে। এই বাঙালি মাছে ভাতে এটাকে একসেপ্ট করলেই ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদীজির সরকার। আজ পর্যন্ত কেউ তো, এরা তো শুধু বহিরাগত বাকিদের নিয়ে চালিয়েছে, কিন্তু আজকে যাদেরকে বলেছে যারা নিজেরা খায় না মাছ, তারা আজকে পর্যন্ত মৎস্য শিল্পটাকে তারা সামনে নিয়ে এসে এগিয়ে নিয়ে এসছে। এটা একমাত্র ভারতীয় জনতা পার্টি সরকারই চিন্তা ভাবনা করেছে, এর আগে তো কেউ চিন্তা ভাবনা করেনি এটা নিয়ে। ওই জন্য প্রচুর যে সরকারের একদিকে যেমন জুতোর চামড়া কম, একজন যে কোনো চামড়া কোনো দল আসে, কোনো দল যায়, একবারে সবসময় আপনি বলে যাবেন নাকি? আর যায়, সেক্ষেত্রে পূর্ণ প্রকল্প যে সরকারি ঘোষণা করে থাকুক বা শিলান্যাস করে থাকুক, সেই পূর্ণ প্রকল্পগুলোকে কোনো ঘোষণা হয়েছে বা হবে? না, যেমন রেল প্রকল্প। দেখুন, প্রথম হচ্ছে মমতা ব্যানার্জি রেলওয়ে মিনিস্টার হিসেবে যে কটা প্রকল্প নিয়েছেন ওগুলো সব কটা হচ্ছে আইওয়াস। প্রত্যেকটা, উনি যে হাম্পি ডাম্পি বলছেন না, উনি নিজেকে হাম্পি ডাম্পি, নিজেকে তো কেউ হাম্পি ডাম্পি বলতে পারে না, নিজে অ্যাকচুয়ালি হাম্পি ডাম্পি, নিজেকে লোককে দেখায় এক করে এক। উনি যে কটা প্রজেক্ট নিয়েছেন, একটা উনি নিজের অবস্থানকালে নিজে থাকা অবস্থায় একটাকে উনি রূপায়ণ করেননি, এবং সব ব্যাপারে উনি বাধা দিয়েছেন। আর সবচেয়ে বেশি শিল্প বিরোধী, উন্নয়ন বিরোধী যদি কেউ থাকে পুরো ভারতবর্ষের মধ্যে কোন রাজনীতিবিদ, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। ভারতবর্ষে মোদিজি সরকার আসার পরে মোদিজি যে কটা প্রকল্প নিয়েছে প্রত্যেকটা প্রকল্পকে বাস্তবায়ন করার দিকে এগিয়ে নিয়ে গেছেন, এবং বেশ কিছু প্রকল্প যেটা মোদিজি আসার আগে শুরু হয়েছিল সেটাকেও যে লজিক্যাল এন্ডে নিয়ে আসা, তাদেরকে ঠিক করে তাদের প্রকল্পগুলো শেষ হওয়া, তার যে একটা পর একটা চলছে। আমি প্রজেক্ট অনেক নাম নিতে পারি, সেটা নিয়ে আমি এখানে আর বিতর্কে যাচ্ছি না। যেগুলো অন্য সময় শুরু হয়েছিল কিন্তু মোদিজি পলিটিক্স না করে, রাজনীতি না করে সেই প্রকল্পগুলো শেষ করেছে। মমতা ব্যানার্জির মতন নয় যে অন্য কেউ প্রকল্প দেবে, সেই প্রকল্পটা এখানে চালাবো না বলে নিজের নামে একটা প্রকল্প চালিয়ে দিলাম। সেটা আমি আজকে আর বলতে চাইছি না। এরকম বহু প্রকল্পের নাম আছে যেগুলো উনি কেন্দ্রের সরকারের নামে নিয়ে নিজের নামে চালিয়েছেন। তারপর যখন উপর থেকে যখন ইনভেস্টিগেশন হয়েছে তখন সেই নামগুলোকে বাদ দিয়ে তখন আবার প্রধানমন্ত্রীর নাম চালাতে হয়েছে। এই জন্য চুরি ডাকাতিগুলো বন্ধ করলে ভালো। ফাইল চুরি ক্ষেত্রে ওনার জন্য লেভেলটা ঠিক আছে, এটা আমাদের লেভেলে না। হ্যাঁ, এটা মেইনলি যে এখন আলোচনার বিষয় পশ্চিমবঙ্গে আন্দোলন হয়ে আছে, যেটা প্রধানমন্ত্রী এসে কিন্তু কোনো কথা করেননি। পরিবর্তন করেছেন যে আমরা আমাদের দায়িত্ব, আমাদের যে বললেন যে আমাদের দায়িত্ব সিঙ্গুরের যে ব্যাপারটা, সিঙ্গুরের কারখানা কি আদৌ হবে? সিঙ্গুর নিয়ে অলরেডি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সিঙ্গুরে যখন সরকারি প্রকল্পের উদ্বোধন করছিলেন তখন উনি অলরেডি বলেছেন ইন্ডাস্ট্রিয়াল হাবের কথা, বাকি সব কথা বলেছেন। কিন্তু ওখানে একটা কথা পাবলিক ভাষণে উনি বলেছেন, যতক্ষণ না এখানে আইন শাসন ব্যবস্থা ঠিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত অনেক কিছু করতে অসুবিধা হয়। ওই জন্য প্রথম দরকার পশ্চিমবাংলায় আইন শাসন ব্যবস্থা ঠিক হতে। কারণ মোদিজি করে দেখিয়েছেন, যে ন্যানোকে এখান থেকে তাড়ানো হয়েছিল সেই ন্যানোকে ওখানে জায়গা দিয়ে অত তাড়াতাড়ি, যার প্রশংসা তখন তৎকালীন টাটার কর্ণধার রতন টাটা নিজে করেছেন, যে অত তাড়াতাড়ি তার ডিম প্রজেক্টকে ওখানে নিয়ে আসা, তাদেরকে নিয়ে সেখানে ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি হয়ে গেল। আজকে অনেক বড় বাকি ইন্ডাস্ট্রিজ এখানে এস্টাবলিশড হলো। ওই জন্য ওনার মেসেজ ক্লিয়ার আছে। আর আমরা তো ওরকম গিমিক পলিটিক্স করি না, আমরা যেটা বলি সেটা করি। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ যেটা কটাক্ষ করেছেন, কেন্দ্রীয় যে বাজেট আপনারা কেন্দ্র সরকার পেশ করেছে সেটাতে বাংলা বিরোধী, বাংলার কোনো বঞ্চনা করা হয়েছে, আগামী 2026-এ বিজেপি মুছে যাবে। উনি এক এক সময় এক একটা কথা বলেন, দিনের বেলা একরকম, রাতের বেলা একরকম বলেন, জেলে যাওয়ার আগে একরকম বলে, জেল থেকে ফেরত আসার পরে একরকম বলেন, পিসি থাকলে একরকম বলেন, ভাইপো থাকলে একরকম বলেন। এখন দোদুল্যমান, উনি বুঝতে পারছেন না যে কার হয়ে কোথায় বলতে হবে। প্রথমত বাংলা বিরোধী একটা বলতে হয়, জিউজুরি করতে হয়, সেই জন্য বলছেন। পশ্চিমবাংলার বাজেটে এখনো পর্যন্ত কোনো অর্থনীতিবিদ বলতে পারছে না যে তারা গত বছরে যে বাজেটে, সেই বাজেটে কি কি প্ল্যানিং করে তারা কি কি রূপায়ণ করেছে। একটা করে কখনো কোনো জায়গায় কিছু মন্দির, কিছু এই নিয়ে ওরা চালাচ্ছেন। আর আমাদেরকে বলা হতো আমরা শুধু মন্দির পলিটিক্স করি, কিন্তু আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলেছি, আমরাই ডেভেলপমেন্টের কথা বলেছি, আমরা ডেভেলপমেন্টের কাজ দেখিয়েছি। প্রথমবার ট্যাক্স সরলীকরণ এই মোদিজি সরকারই করেছে। আজকে 12 লাখ টাকা পর্যন্ত ট্যাক্সের যে রিটার্নে ফ্রি করা হয়েছে, যে মানে ট্যাক্স কম করা হয়েছে, এটা তো মোদিজি সরকার করলেন। একটার পর একটা ট্যাক্স সরলীকরণ করছে, নতুন স্কিমে যারা তাদের জন্য আলাদা ফেসিলিটি দেওয়া হচ্ছে। বাংলাতে আমি ডিটেলস গৌতম দা বলেছেন, আর আমি ডিটেলসে যাচ্ছি না। আজকে আমি আবার বলছি, মৎস্যের বিষয়, ট্রেন ফ্রেট করিডোরের বিষয়, বন্দে ভারত এতগুলো বাংলাকে দেওয়া হয়েছে। উনি ওনার সময় কি করেছেন, আজকে চেপে দেখুন ট্রেনগুলোর কি অবস্থা ওরা করেছিলেন। আর মোদিজি আসার পরে
একটার পর একটা রেলওয়ে স্টেশনগুলো ডেভেলপমেন্ট, স্টেশনের আশেপাশের ডেভেলপমেন্ট, ইভেন আমাদের হুগলিতে চন্দননগর, চুচুড়ো, ব্যান্ডেলে যে ডেভেলপমেন্ট হচ্ছে, সেই ডেভেলপমেন্টের বাধাও তো তারা হয়ে দাঁড়াচ্ছে, আমরা গিয়ে সেগুলো সল্টাচ্ছি। আজকে ফিশারিজের শিল্প নিয়ে কথাবার্তা বলা, আজকে কোকোনাটের শিল্প নিয়ে কথাবার্তা বলা, সব তো বাংলা কেন্দ্রে কি আছে? মন্দিরগুলো ডেভেলপমেন্ট করা, মন্দির কেন্দ্র করে শহরগুলো ডেভেলপমেন্ট করা। আমাদের শুধু মন্দির উদ্বোধন, মন্দির এটা বিষয় না, একটা মন্দিরকে কেন্দ্র করে একটা অর্থনীতি দাঁড়ায়, সেই অর্থনীতি দ্বারা মানুষের সুবিধা হয়, তার চিন্তা ভাবনা কি করে করতে হবে সেটাও আজকে বাজেটে এসে স্পেশালি নাম করে হয়েছে, এই শহরগুলোর নাম হয়েছে। সেটা কি বাংলার বাইরে আছে? উনি ঠিক করতে পারেন না, উনি কখন ডান দিকে কে থাকে বা দিকে কে থাকে তার উপর ভাবনা চিন্তা করে সামনে নির্বাচন আছে, আর অনেক কিছু ভেবে বলতে হয় ওনাকে, বলবেন উনি আলাদা করে আলাদা কথা বলবেন। একদিকে যেরকম ওষুধের দাম কমেছে, চামড়া জুতোর দাম কমেছে, কিন্তু দেখা যাচ্ছে কমার্শিয়াল যে গ্যাস বৃদ্ধি হয়ে গেল। এরপরে সাধারণ যারা রোজগার, সাধারণ রেস্টুরেন্ট বা হোটেলে কাজ করে, খাবারের দামও তো নিত্য বেড়ে যাবে। এটা কমার্শিয়াল দামে কমেছে বলছেন, কিন্তু যেটা বাড়ছে বলছেন আপনি, যেটা হাউস হোল্ড গ্যাস, তাতে কি সেটা তো বলছেন না। আজকে বাকি যে জিনিসগুলোর দাম কমে গেছে সেটা তো বলা হচ্ছে না। কমার্শিয়াল গ্যাস কারা ব্যবহার করে? শুধুমাত্র ছোট রেস্টুরেন্ট তারা ব্যবহার করছে না, বড়রা ব্যবহার করে। কোথাও না কোথাও তো ভারতবর্ষের ডেভেলপমেন্টের জন্য কোথাও না কোথাও ট্যাক্স থাকবেই, সেটা তো চিন্তা ভাবনা করতে হবে। কিন্তু এটা তো আর ওই রোল পলিটিক্স আমরা চলবো না যে শুধুমাত্র দিয়ে যাবো। সরকার কিভাবে চলতে পারে, আমাদের বাকিদের চলাফেরা কিভাবে হতে পারে, সেটাও আমাদের ভাবতে হবে। বিজেপি ছেড়ে নেতারা তৃণমূলে জয়েন করছে। সম্প্রতি দেখলাম আমরা যে আপনাদের প্রার্থী গতবারে যে চলে গেল, ব্যাপারটা কি কারণ থাকে? তার ইচ্ছা হয়েছে এসেছিল, তার ইচ্ছা হয়েছে সে চলে গেছে, তাকে প্রশ্ন করতে হবে। আমি তার বাবা মা নই, আমি তার দাদাও নই। আমি পার্টিতে আমি আছি, উনি পার্টিতে ছিলেন, এখন উনি অন্য পার্টিতে গেছেন, উনি অন্য যে পার্টিতে ঘরের ছেলে ঘরে গেছে, এই নিয়ে আমাদের কোনো মন্তব্য বলছেন তাকে আপন করে নেওয়া হয়নি। আমরা যদি আপন না করি তাহলে জয়েনিং করা 1.5 মাসের মধ্যে কি করে সে টিকিটটা পেলো? তাকে লোকসভার কো-কনভেনার করে দেওয়া হলো, সে সব জায়গায় ঘুরে বেড়ালো। 5 বছর ধরে তিনি চিন্তা ভাবনা করে এখন টিকিটের সময় আমার মনে হলো যে উনি টিকিটটা হয়তো নাও পেতে পারেন। 5 বছর ধরে জনতার কাছে বিজেপি ফেস হিসেবে যাননি, এটা ওনার বিষয়। ওনার বিষয়ে আমরা কোনো কমেন্ট করব না, এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত, আর ব্যক্তিগত সিদ্ধান্তের উপরে আমরা কোনো মত দিতে পারি না। কারণ ভারতবর্ষ ডেমোক্রেটিক কান্ট্রি, এই গণতন্ত্রের দেশে মানুষ কোথায় কোন রাজনীতি করবে এটা তার ইচ্ছা। আমাদের এই ইচ্ছা, আমরা জাতীয়তাবাদী রাজনীতি করি, ওই জন্য আমরা ভারতীয় জনতা পার্টি করি। আমরা বিশ্বাস করি যে ভারতীয় জনতা পার্টির মাধ্যমেই ভারতবর্ষের ডেভেলপমেন্ট হতে পারে, পশ্চিমবাংলার ডেভেলপমেন্ট হতে পারে।